গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করেছে প্রশাসন। কারফিউর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে 14 জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। এদিকে সকালে সরেজমিনে দেখা যায় কারফিউর কারণে থমথমে পরিবেশ বিরাজ করছে। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ থেকে কারফিউর সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাজী পলাশ। এনসিপির যে পদযাত্রা ছিল সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হামলা পরবর্তী সহিংসতার রূপ নেয়, যার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ জুড়ে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বলবৎ আছে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যের পাশাপাশি আজ যোগ হয়েছে নৌবাহিনী। তারাও টহল দিচ্ছেন, মোড়ে মোড়ে টহল বসিয়ে সন্দেহ হলে তল্লাশি চালাচ্ছেন। গোপালগঞ্জ জেলার অবস্থা থমথমে, দোকানপাট রয়েছে বন্ধ, মানুষজনের চলাচল খুবই নগণ্য। কাজের তাগিদে হয়তো কোনো কোনো পেশা শ্রেণীর মানুষ বের হচ্ছে এবং বাহিরের যে অন্যান্য উপজেলাগুলো আছে, উপজেলায় স্বাভাবিক মানুষের চলাচল স্বাভাবিক, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন, গতকালকে সহিংসতায় 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গ্রেপ্তারের বিষয়ে আসলে আমরা জানতে পারিনি। এতে গ্রেপ্তারের বিষয়ে প্রশাসন থেকে কোনো ব্রিফিংও দেওয়া হয়নি। তবে কারফিউ বাড়াবে কিনা সেটা বিকেলে হয়তো আমরা জানতে পারবো। আমাদের কাছে সর্বশেষ গোপালগঞ্জের পরিস্থিতি ছিল। পলাশ, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার পর বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির পথসভা শুরু হয়েছে। দুপুর 1:30টার দিকে কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। দুপুর 12:30টার মধ্যে সমাবেশস্থলে জড়ো হন জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা। কর্মসূচি ঘিরে ঘটনাস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে 4 শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা টহল দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে সমাবেশস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, এনসিপির পথসভা ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন ফরিদপুরে, আমাদেরকে জানাবেন। জি শাহেলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরে। আপনারা জানেন যে এনসিপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু ফরিদপুরে পদযাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই ফরিদপুরে যে পদযাত্রার যে মঞ্চটি রয়েছে সেখানে কিন্তু এনসিপির নেতাকর্মীরা ইতিমধ্যে প্রবেশ করেছেন। আপনারা আমার ক্যামেরার সামনে দেখছেন যে এনসিপি নেতাকর্মীরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলের এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই সভাস্থলে কিন্তু আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু সভাস্থলে বিশেষ করে মঞ্চের স্টেজে কিন্তু নেতাকর্মীরা কিন্তু উঠে গিয়েছেন।
তবে আপনাকে যদি একটি বিষয় বলি যে গতকাল এনসিপির পদযাত্রায় কিন্তু গোপালগঞ্জে যে সহিংস ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশের যে প্রত্যেকটি জেলায় কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সেই ধারাবাহিকতা কিন্তু ফরিদপুরে, যাতে গোপালগঞ্জের পুনরাবৃত্তি ফরিদপুরে না ঘটে, এর জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ প্রশাসন কিন্তু নিয়োগ করা হয়েছে এই অঞ্চলটিতে। আমরা এখন রয়েছি, আপনারা দেখছেন আমার পেছনে একটি মিছিল কিন্তু সভাস্থলের দিকে কিন্তু আসছে। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং নামের একটি সংগঠন থেকে কিন্তু তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন। আমি যদি ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনারা আজকের প্রোগ্রামটা আসলে কি হতে যাচ্ছে? আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে সফল হতে যাচ্ছে এবং আমি শ্রমিক উইংয়ের জেলার প্রধান সমন্বয়কারী এবং সাথে আমার সেন্ট্রাল মেম্বার এবং সেন্ট্রাল প্রধান সমন্বয়কারী আছে এবং পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে সফল হবে আমি ভাবতেছি। যেমনটি বলছিলাম যে ফরিদপুরে কিন্তু এই যে এনসিপির কেন্দ্র ঘোষিত পদযাত্রার প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুর এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে, বিশেষ করে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, যদিও গতকাল সন্ধ্যায় কিন্তু এনসিপির নেতাকর্মীদের ফরিদপুরে ঢোকার কথা ছিল, তবে তারা রাত্রে খুলনায় রাত্রিযাপন করার কারণে কিন্তু তাদের আজকে সকালে তারা এখানে রওনা করেছেন। যদি আমি একটু মঞ্চের দিকে আগাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এনসিপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মঞ্চে ঢুকে পড়েছেন। সেই সাথে আমরা দেখছি যে নেতাকর্মীদেরকে এক পলক দেখার জন্য, তাদের কথা শোনার জন্য ইতিমধ্যেই কিন্তু মঞ্চের আশপাশের যে এলাকা রয়েছে সেটি কিন্তু এক ধরনের কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। আপনারা দেখছেন যে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সভাস্থলে তারা প্রবেশ করেছেন। আমি একটু সামনে আগানোর চেষ্টা করছি। আমি যদি একটু আপনাদেরকে সভাস্থল তাহলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু অলরেডি তারা কিন্তু চলে এসছেন এবং আমরা দেখছি যে আমি কিন্তু এখন সরাসরি মাইক্রোফোনটি আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আপনি আর কাউ করতে দিন না। এই প্ল্যাকার্ডগুলো নামাতে হবে। ফেসবুক যেগুলো আছে হাতে নামান, সব ফেসবুক নিচে নামান। আমাদের সংগ্রামী ফরিদপুরের সহযোদ্ধারা আমাদের এখন ওই যে হ্যাঁ দেখছি ওকে দেখছি আমাদের বিল দেওয়া আছে। আমাদের বিল দেওয়া আছে, দেখছি আমাকে দেখছে। বাংলাদেশে কোনো পার্টি আছে, ফরিদপুরে কোনো পার্টি আছে, গোপালগঞ্জে কোনো পার্টি আছে, রাজপথে কোনো পার্টি আছে। সেই পার্টি আরো চলে ফরিদপুরে সংগ্রামে সংসদে লড়াইয়ে 24-এ এনসিপি যুব শক্তির জনতা ছাত্রদের ফরিদপুরে 24-এ অভ্যুত্থানে লড়াইয়ে রাজপথে লড়তে যাবে থেকে তেতুলিয়া রূপসা থেকে
সবাই লাইভে আছে, সবাই লাইভে আছে। জনি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতি একটি মহলের সহ্য হচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনের প্রতিবাদে নয়াপল্টন থেকে কৃষক দলের বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন। ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের জন্য তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। আমরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি আমরা তৈরি হয়েছিলাম, কিন্তু সরকার গঠনের পর মনে হলো কোন একটি বিশেষ গোষ্ঠীর সরকার। এখানে যে আমাদের এত ছেলের রক্ত ছড়ল, তাদের দেহ রাজপথে লুটিয়ে পড়ল, এইটার কি কোনো দাম নেই? সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের। তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করেও কেন আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয়? কেন ফেসবুকে লেখা হয় যে 5 বছর পর পর্যন্ত এই সরকার থাকুক? এগুলো কি উদ্দেশ্য পড়ে যেত তাহলে মনে হয়? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদের বিরুদ্ধে হামলা হলে জামাতে ইসলামী তাদের পক্ষে রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় তিনি নির্বাচনের পূর্বে সংস্কার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। কোন ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি, আমি আর ডামির ইলেকশন, এরকম কোন ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি। বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে। এই দাবি আমাদের জনসভা থেকে উত্থাপিত হবে। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের পরবর্তী শুনানি ২৪ জুলাই ধার্য করেছে আদালত। সকাল ৯:৩০ থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে পেপার বুক থেকে পাঠ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। গত ১ জুন ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ একই পরিবারের 2 সদস্যকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভোর 4:30টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে একাই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এর আগে বুধবার রাতে 8:15টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় ওই 2 নারীকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে। এ সময় ছুরিকাঘাতে আহত হওয়া একজন, নিহতরা হলেন লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিন। এবার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের খবর। গত বছর জুলাই আগস্টে আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলি এবং সর্বশক্তি নিয়োগ করতে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত ১৪০০ এর মাঝে শিশু কিশোর ছিল প্রায় ১৫০ শতাধিক। সেই শিশু কিশোর হত্যা নাড়া দিয়েছিল দল, মত, ধর্ম নির্বিশেষে সকল মানুষকে। উত্তাল হয়ে ওঠে পুরো দেশ।
হতবাক করেছে বিশ্ববাসীকে। জুলাই শিশু কিশোর হত্যার তথ্য তুলে ধরছেন মিফতাহ গালিবের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহজাহান আলী মনোয়ার। মানে ছেলে বলছে, তুমি জীবনে অনেক কষ্ট করে লেখাপড়া করছো, তোমার আমি কষ্ট দিতে দিব না, আমি খালি কোনো মতো হাফেজ হই, তারপর আমি বিদেশ যাম, তোমার দিকে টাকা পাঠাই দিব। মাদ্রাসা পড়ুয়া ইব্রাহিমের কণ্ঠে আর শোনা যাবে না পবিত্র কোরআনের বাণী। 2024-এর 19 জুলাই রাজধানীর সাইনবোর্ড এলাকায় ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রাজপথে নেমে গুলিতে শহীদ হন 12 বছর বয়সী ইব্রাহিম খলিল। ইব্রাহিমের স্বপ্ন ছিল হিপস শেষে বড় হয়ে গুছাবেন গৃহকর্মী মায়ের দুঃখ। আমি খালি কোনো মতো হাফেজ হই, তারপর আমি বিদেশ যাম, তোমার দিকে টাকা পাঠাই দিব। ফোন দিছে আমার এক ভাইয়ে আবদুল্লাহপুর থেকে। সে আমার ভাই বললো, কি বাবু তুমি কি ইব্রাহিমকে মোবাইল কিনে দিছ? আমাকে হ্যাঁ রে, কে রে? কয় তোমার একটা ফোন আইব। সে ভাই আমাকে বলে না, কয় তুমি মোবাইলটা কাছে রাখো, একটা ফোন আসবা। তো সে মোবাইলটা থাকার সাথে সাথে আর একটা ফোন আসছে। আসে আমাকে খালি উনি বললো যে, আন্টি এই নাম্বার দিকে আপনি চেনেন? আমি কই, বাবা তোমরা কি বলবো আমাকে বলে দাও, আমার নাম্বার চেনা লাগবো না। তো বুঝে লাইছি যে আমার ইব্রাহিমের কিছু হয়েছে। তখন তারা বলছে যে, আন্টি রাগ হইেন না, আপনার ছেলেটা মারা গেছে, ঢাকা মেডিকেলে লাশ। স্বপ্নচারী ইব্রাহিমের সাথে ঘাতকরা হত্যা করে এক সংগ্রামী মায়ের স্বপ্নকেও। আমরা মানা করছি যে বাইরে বাড়িও না, এরপরও গেছে যায় আর হেরে দেখছি না। আন্দোলনে গেছিল, যাওয়ার পরে গুলি খেয়ে মারা গেছে। পরে নামাজ শেষ করার পরে আমি রুটি বানাই দিব। সে আমার রাতের একটু মুঠ খাইতেও যেতে পারে নাই, খানাও দেয় দেয় নাকি আমি দিতে পারি নাই। আমার এনে বড় আফসোস থাকছে, আমার রাতের একটা মুঠ সেদিন ভাতও কিচ্ছু খাইল না। শহীদ ইব্রাহিমেরা বেঁচে থাকবে হাজারো অসহায় মায়ের স্বপ্ন হয়ে, বেঁচে থাকবে প্রতিবাদী তরুণের অনুপ্রেরণা হয়ে, এমনই প্রত্যাশা সকলের। মিফতাহ গালিব, মাই টিভি।